নমস্কার। আজ থেকে আমরা মডার্ন হিস্ট্রি স্টার্ট করছি। তো মডার্ন হিস্ট্রি পড়াতে শুরু করব এবং এই মডার্ন হিস্ট্রির ভিডিওগুলো প্রথমত যারা আমার কাছে পেইড ব্যাচ নিয়েছে তাদেরকে গ্রুপে অ্যাড করা হয়েছে। আর সেই গ্রুপে এই ভিডিওটা দেওয়া হবে। আর সেই সঙ্গে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করা হবে। প্রথম দিকে কয়েকটা লেকচার ইউটিউবে আপলোড করা হবে, গ্রুপে দেওয়া হবে। তারপরে বাকি ভিডিওগুলো, লেকচারগুলো সব গ্রুপে দেওয়া হবে। তখন আর ইউটিউবে দেওয়া হবে না। এবার এই ভিডিওগুলা কীভাবে পড়বে, মানে কীভাবে পড়তে হবে সেটা আমি বলে দিই। আমি যে ভিডিওগুলো রেকর্ড করছি, এই রেকর্ডেড ভিডিওগুলা যেখানে আমি এক্সপ্লেন করব প্রতিটা টপিক, এই এক্সপ্লেনেশনগুলো যখন রেকর্ডেড তোমরা পাবে, সেই এক্সপ্লেনেশনটা দেখবে, ভিডিও দেখবে, সেই সঙ্গে আমি যে নোট প্রোভাইড করেছি, সেই নোটটা খুলে বসবে। ভিডিওটা দেখবে আর সঙ্গে নোটটা নিয়ে বসবে। সঙ্গে সঙ্গে ভিডিওর সঙ্গে সঙ্গে নোটটাও কমপ্লিট হয়ে যাবে, রিভিশনও হয়ে যাবে। আর খুব সহজে মানে কনসেপ্টগুলো বুঝতে পেরে যাবে। এইভাবেই আমরা পড়ব। তো যে নোটস আমি এখানে পড়াবো, এই ভিডিওতে যে নোটস ব্যবহার করা হয়েছে, সেই নোটসই আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। তো সেগুলো তোমরা ভিডিওটা দেখার সময় নোটটা খুলে বসবে, সঙ্গে পেন পেপার নিয়ে বসবে। আর একটা জিনিস আমি একটা অ্যালার্ট দিতে চাই, সেটা হচ্ছে অনেক কোচিং সেন্টার আছে, তারা WBCS-এর জন্য ছেলেমেয়েদেরকে অনেক স্বপ্ন দেখাচ্ছে। তাদের মধ্যে কিন্তু একটা অনেক বড় মিসকনসেপশন আছে সবার মধ্যে। সেটা হচ্ছে ছেলেমেয়েরা WBCS পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ বাংলা ভাষাতে শুরু করছে। এটা হচ্ছে সবথেকে বড় স্ক্যাম। কেউ যদি বাংলা ভাষাতে, শুধুমাত্র বাংলা ভাষার উপর ভিত্তি করে WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, তাহলে সে মেন্স দিতে গিয়ে অনেক বড় সমস্যায় পড়ে যাবে। কেননা WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষা বাংলা আর ইংরেজি ভাষায় প্রশ্ন হয়, কিন্তু মেন্সের কোয়েশ্চেন সবটাই ইংরেজি ভাষাতে হয়, সেখানে কোনো বাংলা ভাষা থাকে না। তাই কেউ যদি শুধুমাত্র বাংলা ভাষায় প্রিপারেশন নেয়, সে মেন্সে ভালো স্কোর করতেই পারবে না। তাই প্রিপারেশন সবসময়তে ইংরেজি ভাষাতে করতে হবে। মানে আমি এখানে পড়াবো, আমার এক্সপ্লেনেশন সব বাংলাতে থাকবে, কিন্তু নোটস আমার ইংরেজিতে, অর্থাৎ বাইল্যাঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। এবার আমি আমার লেকচারটি শুরু করছি। তো আমি এখানে যেটা পড়াবো আজকে, আমি প্রথমে দেখিয়ে দিই যে মডার্ন হিস্ট্রিতে আমরা কী কী পড়ব। মডার্ন হিস্ট্রিতে সমগ্র আমরা যে টোটাল 18টা চ্যাপ্টার আছে, এই 18টা চ্যাপ্টার আমরা পড়ব। প্রথমেই আমি এই চ্যাপ্টারগুলোর নাম একটু মেনশন করে দিই। সবার আগে আছে লেটার মুঘল, মানে মুঘল পরবর্তী সময়কাল, সেটা পড়ব। তারপর হচ্ছে অ্যারাইভেল অফ ইউরোপিয়ান, মানে ইউরোপদের ভারত আক্রমণ, সেটা পড়ব। তারপরে আছে রাইজ অফ রিজনাল স্টেট, বিভিন্ন যে মুঘল সাম্রাজ্যর পতনের পর বিভিন্ন যে সামন্ত রাজাগুলো ছিল, তারা যে মাথাচাড়া দিয়ে ওঠে, যেমন বেঙ্গল, তারপরে যে অবধ, মাইসোর, হ্যাঁ, হায়দ্রাবাদ, এই সমস্ত যে এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে, সেটা সম্পর্কে পড়ব। ব্রিটিশ কনকোয়েস্ট ইন্ডিয়া, মানে ব্রিটিশরা কীভাবে ভারতকে আস্তে আস্তে দখল করে, পলাশির যুদ্ধ, এই সমস্ত জিনিসগুলো পড়ব। পপুলার আপরাইজিং, মানে যেখানে 1857 সিপাহী বিদ্রোহ আগে যে সমস্ত বিদ্রোহগুলো হয়, ছোটো ছোটো বিদ্রোহগুলো, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, তারপর হচ্ছে ফকির বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, ভেলোর বিদ্রোহ, এই সমস্ত যত জায়গাতে যে সমস্ত বিদ্রোহগুলো হয়, সেই সমস্ত বিদ্রোহগুলো পড়বো এখানে। তারপর যে রিভল্ট অফ 1857, যে 1857 সালের যে সিপাহী বিদ্রোহ হয়, সেই সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমরা পড়বো, ডিটেল পড়বো। তারপরে পপুলার আপরাইজিং ফ্রম 1857 টু 1947। তারপর 1857 সাল থেকে যে 1947 সাল পর্যন্ত যে ফেজ, সেইটাকে বিভিন্ন ভাগে আমরা পড়ব। সোশিও রিলিজিয়াস মুভমেন্টে আমরা পড়ব বিদ্যাসাগরকে পড়ব, রাজা রামমোহন রায়কে পড়ব, সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, এই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়ব। সেখানে তারপরে আরও নানা রকম যেগুলো আছে, সেটা হচ্ছে ব্রহ্ম সমাজ, এই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়ব সোশিও রিলিজিয়াস মুভমেন্টে। বিগিনিং অফ দ্য স্ট্রাগল, মানে এই ফেজটাতে আমরা পড়ব বিশেষ করে 1805 থেকে 1905-এর মধ্যে যে যত যে সংগ্রামগুলো হয়েছিল সেগুলো পড়ব। মানে কীভাবে ইয়েভাবে যে ব্রিটিশের বিরুদ্ধে কীভাবে আস্তে আস্তে যে আমাদের শক্তিগুলা মানে গড়ে উঠছিল, সেগুলো পড়ব। ন্যাশনাল মুভমেন্ট, জাতীয় ন্যাশনাল মুভমেন্ট তো খুব ইম্পর্টেন্ট, মানে ইতিহাস দিয়ে শুরু করছি এই জন্যই, কারণ হিস্ট্রি আর ন্যাশনাল মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ, মানে এই দুটো বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো ন্যাশনাল মুভমেন্টে 1905 থেকে 1919, মানে এই সময়কালে আমরা পড়ব বিশেষ করে মহাত্মা গান্ধীকে পড়ব, হোম রুল লীগ পড়ব, তারপরে আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন, এই সমস্ত জিনিসগুলো পড়ব। 1919 থেকে 1929 সালে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, যেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। এই সময় অসহযোগ আন্দোলন, ভগৎ সিং, উধম, চন্দ্রশেখর আজাদ, এদের সম্পর্কে পড়ব। তারপর ন্যাশনাল মুভমেন্ট 1929 থেকে 47, এই ফেজে বিশেষ করে
আমরা আমরা পড়ব বিশেষ করে লোকনাথ বল, তারপরে হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এই সমস্ত জিনিসগুলা ডক্টর বি আর আম্বেদকরকে পড়ব, আমরা সুভাষচন্দ্র বোসকে পড়ব, এই ফেজটার মধ্যে পড়ব। আরও ভারত ছাড় আন্দোলন পড়ব। তাছাড়া এই সময়ের মধ্যে আমরা পড়ব হচ্ছে সিভিল ডিসএবিলিটি মুভমেন্ট, যেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন, এই সমস্ত জিনিসগুলো পড়ব। তারপর হচ্ছে ইকোনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, মানে ব্রিটিশ রুল ভারতের উপরে যে কীরকমভাবে অর্থনৈতিক শোষণ করেছিল সেই সম্পর্কে পড়ব। বিভিন্ন ধরনের ল্যান্ড রেভিনিউ সিস্টেম সম্পর্কে পড়ব। সেটা হচ্ছে যেমন হচ্ছে সত্য বিলোপ নীতি, যেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট, রাউতারি সেটেলমেন্ট, এই ধরনের জিনিসগুলো আমরা পড়ব। তারপরে ডেভেলপমেন্ট অফ এডুকেশন সিস্টেম, মানে এডুকেশন সিস্টেম ডেভেলপমেন্ট কীভাবে হয়েছিল, বিদ্যাসাগর কীভাবে মহিলাদের জন্য স্কুল করেছিল, এই সমস্ত। তারপরে হচ্ছে আরও যারা আছে তারা কীভাবে এডুকেশনে কীরকম কন্ট্রিবিউশন দিয়েছিল সেই সম্পর্কে আমরা পড়ব। ডেভেলপমেন্ট অফ প্রেস, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে বিভিন্ন ধরনের পত্রিকা তাদের ডেভেলপমেন্ট কীভাবে হয়েছিল, পত্রিকাগুলো কীভাবে তাদের কতটা স্বাধীন ছিল, সেই পত্রিকাগুলো কী রোল ছিল বিভিন্ন বিদ্রোহের সময়, বিভিন্ন আন্দোলনের সময় পত্রিকাগুলো কী রোল প্লে করেছে সে সম্পর্কে আমরা পড়ব। আর যদি যেগুলো বাদ গিয়ে থাকে আছে আদার অ্যাসপেক্ট অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেই সমস্ত জিনিসগুলো সেগুলো পড়ব। এটা খুব ইম্পর্ট্যান্ট 18 নম্বর, যেখানে গভর্নর জেনারেল, বিভিন্ন গভর্নর জেনারেল একদম 1773 থেকে 1950 সাল পর্যন্ত যত গভর্নর জেনারেল আছে সেই সমস্ত গভর্নর জেনারেল সম্পর্কে আমরা পড়ব। তাদের তারা কেন ইম্পর্টেন্ট, কোন গভর্নর জেনারেলের সময় কী কোনো আন্দোলন হয়েছে কিনা সেই সমস্ত জিনিসগুলো আমরা পড়ব। এবার এই সমগ্র এই নোটটি, সেটা হচ্ছে প্রায় 350 পাতার মতো। এবার যারা আমার কোর্সের মধ্যে এনরোল হয়েছে তাদেরকে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এই সমগ্র 300-350 পাতার নোটটা এটা তো আমরা কমপ্লিট করে নেবো যত তাড়াতাড়ি সম্ভব। আমি প্রতিদিন লেকচার দিতে থাকবো, তো যত তাড়াতাড়ি সম্ভব এটা কমপ্লিট করে নেবো। তোমরা ভিডিও লেকচারটা দেখে তোমরা এই নোটটা একবার কমপ্লিট করে নিয়ে আরেকবার রিভিশন দিয়ে নেবে। কিন্তু পরীক্ষার আগে সমগ্র এত নোট পড়ার দরকার নেই। পরীক্ষার আগে আমি তোমাদেরকে হিস্ট্রির একটা কম্প্রেস নোট দেবো, যেখানে সব ইনফরমেশান থাকবে কম্প্রেস ফর্মে 30 পাতার মধ্যে। সমগ্র মডার্ন হিস্ট্রিটা 30 পেজের মধ্যে থাকবে। সেটা পরীক্ষার আমি হয়তো 1 মাস আগে দেবো, তখন সেটা ওইটা রিভিশন করবে। এইখানে যা কিছু পড়ানো হবে সব কিছু ওখানেই থাকবে, কিন্তু 30 পেজের মধ্যে থাকবে এক্সামের আগে রিভিশন দেওয়ার জন্য, খুব কম পাতার মধ্যে। তো এটা তখন আমি দেবো। তো এবার আমরা টপিকে আসি, পড়ানো শুরু করি। ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে লেটার মুঘলস, মানে পরবর্তী মুঘল সময়কালে কথা বলা হচ্ছে। তো লেটার মুঘল যখন আমরা পড়ব, এইখানে লেটার মুঘলে আমরা কাদের সম্পর্কে পড়ব, লেটার মুঘলে আমরা পড়ব বিশেষ করে বাহাদুর শাহ সম্পর্কে পড়ব। বাহাদুর শাহ খুব ইম্পর্টেন্ট। জাহানদার শাহ পড়ব, খুব ইম্পর্টেন্ট। ফারুক সিয়ার খুব ইম্পর্টেন্ট, মানে স্টার দিয়ে রাখো, যাকে স্টার দিতে বলবো সে খুব বেশি গুরুত্বপূর্ণ। ফারুক সিয়ার পড়ব। মোহাম্মদ শাহ খুব গুরুত্বপূর্ণ, মোহাম্মদ শাহ পড়ব। আহমেদ শাহ খুব একটা বেশি গুরুত্বপূর্ণ। আলমগীর, শাহজাহান 3, শাহ আলম 2, আকবর শাহ 2, এটা একটু ইম্পর্টেন্ট। বাহাদুর শাহ 2 ইম্পর্টেন্ট। তো আমরা বিশেষ করে 1, 2, 3, 4 আর এখানে হচ্ছে 9 আর 10, এই কজন পরবর্তী মুঘল সম্রাট, এদের সম্পর্কে আমরা একটু ডিটেল পড়ব। বাকিগুলো সম্পর্কে অত ডিটেল জানা দরকার নেই, এখান থেকে কিছু কিছু কোয়েশ্চেন আসে। এবার শুরুতে দেখি এখানে কি, এখানে আছে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে ম্যাপটা আছে সেটা হচ্ছে মুঘল সময়কালে যে ভারতের ম্যাপ, সেটা এখানে আছে মুঘল পিরিয়ডে। এবার এইখানে যেটা দেখা যাচ্ছে যে এই পর্যন্ত এইটা যে টোটাল, এইটাই হচ্ছে মুঘল সাম্রাজ্যের বিস্তার লাভ করেছিল এতটা এরিয়া জুড়ে, এতটাই বিশাল ছিল। আকবরের সময় মোটামুটি এরকম ছিল। ঔরঙ্গজেব এই এরিয়াটা, ঔরঙ্গজেব গোটাটা, বাকিটা ঔরঙ্গজেবের কন্ট্রিবিউশন। তো আমরা কিছু কিছু জায়গায়, এই যেমন কাবুল, যখনই আমরা পড়বো তখন আমরা দেখব যে এখানে কিছু কিছু জায়গা খুব গুরুত্বপূর্ণ, তখন এই ম্যাপটা খুবই কাজে লাগবে। আমি কিছু কিছু জায়গার নাম এখানে বলে দিচ্ছি যেগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে যে এখানে আমরা যখন পড়ব কাবুল খুব ইম্পর্টেন্ট, কাবুল জায়গাটা। তারপরে এখানে হায়দ্রাবাদ খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। অবাধ খুব ইম্পর্টেন্ট জায়গা। তো এই জায়গাগুলো যখন আমরা দেখব তো তখন বুঝতে পারবো যে এই জাট, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা ডাইরেক্ট লেকচারের মধ্যে ঢুকি। ফার্স্ট আমরা যাকে পড়ব সেটা হচ্ছে বাহাদুর শাহকে নিয়ে পড়ব, কিন্তু তার আগে একটা ইন্ট্রোডাকশান আমি ছোটো করে দিয়ে দিই গল্পকারে, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা কি, ফার্স্ট ইন্ট্রোডাকশান হচ্ছে যে আমি এটাকে গল্পকারে বলছি, তোমরা নোটটা খুলে বসবে, এই আমি যে গল্পটা বলছি সেটা শোনার পর তারপরে পড়বে, তাহলে বুঝতে পারবে। যখন
ঔরঙ্গজেব মারা যায়, ঔরঙ্গজেব 1707 সালে যখন মারা যায়, ঔরঙ্গজেব মারা যাওয়ার পর মুঘল সাম্রাজ্যের মধ্যে একটা বিরাট বড় চির ধরে যায়। কেননা মুঘল সাম্রাজ্যে ঔরঙ্গজেবের যে 3 জন পুত্র ছিল, মুয়াজ্জম, আজম আর কামবাক্স, এদের মধ্যে সিংহাসন নিয়ে মারামারি শুরু হয়, কামড়াকামড়ি মারামারি শুরু হয়ে যায় মুয়াজ্জম, আজম আর কমবাক্সের মধ্যে। এবার এদের মধ্যে যে মুয়াজ্জম তার পলিটিক্যাল বুদ্ধি বা অনেক কিছু কূটবুদ্ধি লাগিয়ে এদের দুজনকে পরাজিত করে, কামবাক্স আর আজমকে পরাজিত করে। তো এই যেমন মুয়াজ্জম, এই যে কাবুল এরিয়া দেখালাম, কাবুল এরিয়াতে মুয়াজ্জম গভর্নর ছিল, মানে যখন ঔরঙ্গজেব বেঁচে ছিল সেই সময় মুয়াজ্জম গভর্নর ছিল। আর আজম হচ্ছে, সে ছিল গুজরাটের গভর্নর। আর কামবাক্স ছিল ডেক্কান। ডেক্কান এই এরিয়াটাকে বলা হয় ডেক্কান, এই এরিয়াটাকে বলা হয় ডেক্কান এরিয়া। এই এরিয়াটা সাউথের এই এরিয়াটাকে বলা হয় ডেক্কান এরিয়া। এই ডেক্কান এরিয়াতে ছিল হচ্ছে আমাদের কামবাক্স ছিল গভর্নর। তো মূলত কি হয়, এই কাবুল এরিয়াতে মুয়াজ্জম, গুজরাট এরিয়াতে আজম, আর ডেক্কান এরিয়াতে কামবাক্স গভর্নর জেনারেল ছিল। আর দিল্লিতে এইখানে ছিল ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেব মারা যাওয়ার পর এই 3 ভাইয়ের মধ্যে সিংহাসন মুঘল সম্রাট হবে সেইটা নিয়ে দ্বন্দ্ব বাঁধে। আর এখানে যে দ্বন্দ্ব বাঁধে, সেই দ্বন্দ্বে বা সেই যুদ্ধে যে জয়ী হয় সে হচ্ছে মুয়াজ্জম। তো মুয়াজ্জম যখন এই 3 ভাইয়ের মধ্যে যুদ্ধে যখন মুয়াজ্জম জয়ী হয়, তো সেখানে মুয়াজ্জম তারপর মুঘল সিংহাসনে বসে কী নাম নিয়ে? তো মুঘল সিংহাসনে বসে মুয়াজ্জম বাহাদুর শাহ 1 নাম নিয়ে। এই যে বাহাদুর শাহ বললাম, তো বাহাদুর শাহ 1 নাম নিয়ে মুয়াজ্জম মুঘল সিংহাসনে বসে। এবার এই বাহাদুর শাহ 1 নিয়ে এবার আমরা একটু পড়াশোনা করব। সেটা কি বাহাদুর শাহ 1? এইটা বাহাদুর শাহ 1। তো বাহাদুর শাহ 1 তার সময়কাল হচ্ছে 1707 থেকে 1712 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো বাহাদুর শাহ 1কে আরেকটা নামে শাহ আলম বলেও ডাকে, বাহাদুর শাহ 1কে। এবার যেখানে যে লাইনগুলো হাইলাইট করা আছে নোটে, সেই সমস্ত লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমবার নোটটা পড়ার সময়তে একবার গোটাটা পড়ে নেবে, তারপরে যে জায়গাগুলো হাইলাইট করা আছে সেই জায়গাগুলো শুধু পড়বে। আর যেখানে আমি বলবো এটা খুব গুরুত্বপূর্ণ, সেগুলো মার্ক করে রাখবে যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন এসছে বা আসার সম্ভাবনা আছে। তো শাহ আলম 1 হচ্ছে বাহাদুর শাহ 1-এর আরেক নাম। তো এরপর কি হয়, যখন ঔরঙ্গজেব মারা যাওয়ার পর শাহ আলম 1 বাকি ভাইদেরকে যুদ্ধে পরাজিত করে সিংহাসনে বসে, তখন সে সবার আগে কি করে যে মারাঠাদের সঙ্গে ঔরঙ্গজেবের সম্পর্ক খুব খারাপ ছিল। তো মারাঠাদের সঙ্গে একটু সম্পর্কটা ভালো হয়, মানে বাহাদুর শাহ 1 একটু বলতে পারো হৃদয়টা গলে, সেজন্য লিখেছে হাফ হার্টেড পলিসি টুয়ার্ড মারাঠাদের প্রতি একটু হৃদয় গলে। আর হৃদয় গলাতে কী হয়, সে হৃদয় গলাতে করে কি যে মানে ছত্রপতি সাম্ভাজির যে ছেলে শাহুজি, তাকে মুক্ত করে দেয়। তাহলে এখানে একটা গল্প আছে, সেই গল্পটা আমি একটু বুঝিয়ে বলছি। সেই গল্পটা হচ্ছে যে ছত্রপতি শাহজুর যে ছেলে ছিল শাহুজিকে ঔরঙ্গজেব, মানে মারাঠাদের যে বংশধর, সেই শাহুজিকে ঔরঙ্গজেব কিন্তু বন্দি করে রেখেছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। কিন্তু যখন এই বাহাদুর শাহ যখন সিংহাসনে আসে, তখন সে মারাঠাদের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য সে শাহুজিকে ছেড়ে দেয়। তো এদের যে বংশের যে তালিকা আছে শিবাজির সঙ্গে কীভাবে রিলেটেড, সেটা আমি একটু ছোট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তারপরে বাকিটাতে আসি, তাহলে পরে একটা সুন্দর স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। তো এইটা হচ্ছে বংশ তালিকা, এটা আমরা একটু একবার এক নজরে দেখে নিই। এটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ। ছত্রপতি শিবাজি মহারাজের 2 জন ছেলে ছিল, একজন নাম হচ্ছে রাজারাম আর একজন নাম হচ্ছে সাম্বাজি। একজন রাজারাম আর সাম্বাজি। রাজারামের যে পুত্র ছিল তার নাম হচ্ছে শিবাজি দ্বিতীয়, যে সিংহাসনে বসে। আর সাম্বাজির যে পুত্র ছিল ইনি হচ্ছেন শাহুজি, যাকে মুঘল সম্রাট বাদশাহ আকবর মানে নিয়ে গিয়ে তাকে বন্দি করে রেখেছিল। তো শিবাজি মহারাজের 2 জন ছেলে ছিল, একজন হচ্ছে রাজারাম আর একজন হচ্ছে সাম্বাজির পুত্র শাহুজিকে বন্দি করে রেখেছিল। সেই শাহুজিকে ছেড়ে দেয় হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ,
কেন? মারাঠাদের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য। মারাঠাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখার জন্য শাহুজিকে ছেড়ে দেয়। তো এটাই হচ্ছে ওদের বংশের একটা যে ধারণা দিলাম যে শাহুজি কে ছিল। তো এখানে কি দেখলাম যে ছত্রপতি সাম্ভাজির ছেলে শাহুজিকে ছেড়ে দেয়, সেটা হচ্ছে বাহাদুর শাহ 1 এবং সেই সঙ্গে স্বরদোষমুখী যে কর, মানে স্বরদোষমুখী খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো। স্বরদোষমুখী হচ্ছে এক ধরনের কর যেটা মারাঠারা মুঘল সম্রাটকে দিত। সেটা কী রকমের স্বরদোষমুখী আমি একটু ছোটো করে বলে দিই। সেটা হচ্ছে যদি মুঘলরা তাদের টেরিটরির বাইরে, মানে যদি মারাঠারা তাদের টেরিটরির বাইরে, মানে মারাঠা সাম্রাজ্যের বাইরে যদি কোনো জায়গাতে ট্যাক্স কালেক্ট করতে যায়, মানে দেশের বাইরে, তাদের দেশের বাইরে যদি কালেক্ট করতে যায়, তাহলে পরে সেখান থেকে তাদেরকে ট্যাক্স দিতে হতো মুঘল সম্রাটকে। সেটা হচ্ছে স্বরদেশমুখী। কিন্তু সেইটা মাফ করে দিয়েছিল কে? সেটা হচ্ছে বাহাদুর শাহ মাফ করে দিয়েছিল। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। বাট দ্য মারাঠা নট দ্য দ্য মারাঠা বাট নট দ্য চৌথ, মানে চৌথ হলো আর একটা কর। একটা জিনিস মনে রাখবে, মারাঠারা টোটাল 2 রকমের কর দিত, এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্বরদেশমুখী, আর একটা হচ্ছে চৌথ। একটা স্বরদেশমুখী আর একটা চৌথ, এই দুটো কর মারাঠারা দিত। এবার এই দুটো করের মধ্যে স্বরদেশমুখী করটা দ্বিতীয় বাহাদুর শাহ মাফ করে দেয়, কিন্তু চৌথটা দিত। তো চৌথ কি? মানে তাদের 4 ভাগের 1 ভাগ, তাদের এলাকার মধ্যে যে ট্যাক্স কালেকশন হতো সেখানে 4 ভাগের 1 ভাগ দিতে হতো, এটা হচ্ছে চৌথ। তো এই স্বরদোষমুখী আর চৌথ, এই দুটো কর খুব ইম্পর্টেন্ট, এই দুটো কর দিতে হতো ওদেরকে। এবার তারপরের পয়েন্টে কী আছে যে পলিসি অফ কনসাইলেশন টুয়ার্ড রাজপুত। তো যেটা কি করে দ্বিতীয় বাহাদুর শাহ এসে তারপরে যোধপুরের যে রাজা ছিল অজিত সিং আর জয়পুরের যে রাজা ছিল জয় সিং, এদেরকে পরাজিত করে এবং এদের কাছ থেকে তাদের যে সম্মান ছিল সেটাকে মানে কেড়ে নেয়। যেমন যে মনসবদারের যে র্যাঙ্ক ছিল, সেই র্যাঙ্ক তাদেরকে আর দেয় না গো, সেই উচ্চ পদ থেকে তাদেরকে নিম্ন পদে করে দেয়, কেননা তারা বলে যে তাদেরকে মুঘলের অধীনেই থাকতে হবে, এরকম। তারপর শিখদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, মানে যতদিন পর্যন্ত গুরু গোবিন্দ সিং বেঁচে ছিল ততদিন পর্যন্ত শিখদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল মারাঠাদের, এই মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর। কিন্তু যখন গুরু গোবিন্দ সিং মারা যায় তখন বান্দা বাহাদুর, এই নামটা খুব ইম্পর্টেন্ট, বান্দা বাহাদুর পরীক্ষায় অনেকবার কোয়েশ্চেন হয়েছে। বান্দা বাহাদুর এই একটা নিয়ে শিখদেরকে নিয়ে একটা অনেক বড় বিদ্রোহ তৈরি করে। তাই এই বিদ্রোহ মানে আক্রমণ করে এই যে লোহাগড় ফোর্ট সেটা দখল করে নেয়। তো বান্দা বাহাদুর নামটা খুব ইম্পর্টেন্ট, যে বান্দা বাহাদুর কে ছিল। তো বান্দা বাহাদুর গুরু গোবিন্দ সিংয়েরই শিশু ছিল। সে একটা দল গঠন করে মানে মুঘলের বিরুদ্ধে। তারপরে এইখানে জাট চূড়ামণির সঙ্গে একটা সেটেলমেন্টে গিয়েছিল। জাট চূড়ামণি মানে সেটা মনে রাখবে যে জাট চূড়ামণি আর দ্বিতীয় বাহাদুরের সঙ্গে একটা সেটেলমেন্ট ছিল, সেটাই মনে রাখবে। এবার এইখানে সবথেকে বড় যে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা পরীক্ষায় অনেকবার এসেছে আর আসার অনেক চান্স, যে দ্বিতীয় বাহাদুর শাহকে কী নামে ডাকা হয়? তাকে শাহী বেখবর বলা হয়। শাহী বেখবর মানে হেডলেস কিং। শাহী বেখবর মানে যে কোনো খোঁজই রাখতো না, তার পুরো সাম্রাজ্যে কী হচ্ছে, কোথায় কী হচ্ছে না হচ্ছে কোনো খোঁজই রাখতো না, মানে বেখবর, কোনো খবরই রাখতো না। তাই এই পরীক্ষায় অনেকবার এসেছে যে শাহী বেখবর কাকে বলা হয়, সেটা বলা হয় দ্বিতীয় বাহাদুর শাহকে। আর এটা বলেছিল কাফি খান এই জিনিসটা বলেছিল, কেননা মানে যাকে তাকে জায়গির কি, এটা আমি পরে আসছি, জায়গিদার জমিনদার এগুলো কি, এদের মধ্যে পার্থক্য কি আমি শেষের দিকে আসছি বলছি। তো দিত তাদেরকে অনেক জায়গা জমি দিয়ে দিত, মানে কোনো রকম কোনো খবর না রেখে, তাই একে বলতো শাহী বেখবর। এবার এরপরে দ্বিতীয় মুঘল সম্রাট আসছে, সেটা হচ্ছে জাহানদার শাহ হচ্ছে দ্বিতীয় মুঘল সম্রাট। তো জাহানদার শাহের ক্ষেত্রে আমরা কী পড়বো? জাহানদার শাহ খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু জাহানদার শাহের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাহানদার শাহকে কে প্রমোট করেছিল, মানে মুঘল সাম্রাজ্যে বসানোতে তাকে হেল্প করেছিল, সে হচ্ছে জুলফিকার খান। আমরা কতগুলো শব্দ এই বই নোটস যখন পড়তে যাবো তখন পড়বো নোবেল বলে একটা টার্ম পড়বো, নোবেল শব্দের অর্থ হচ্ছে যে মুঘল সম্রাটদের যে বিশেষ করে ঔরঙ্গজেব মারা যাওয়ার পর
মুঘল সাম্রাজ্যে অনেকগুলো নোবেলে ভাগ হয়ে যায়, মানে নোবেল বিভিন্ন ধরনের, মানে নোবেল মানে হচ্ছে ধরুন এখানে ওয়াজির, একজন ধরুন ওয়াজির আছে, ওয়াজির। তো এই ওয়াজির ঠিক করতো যে মুঘল সম্রাট কে হবে, কে কাকে মুঘল সম্রাট করবে, এরকমভাবে ঠিক করতো। তো তাদের মধ্যে একজন খুব পাওয়ারফুল যে নোবেল ছিল, তো তিনি হচ্ছেন জুলফিকার খান। জুলফিকার খান খুব পাওয়ারফুল নোবেল ছিল। সেই জুলফিকার খানই মানে এই জাহানদার শাহকে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসায়। আর এই জাহানদার শাহর সঙ্গে আরেকটা কি গুরুত্বপূর্ণ আছে, জাহানদার শাহর সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি জাজিয়া করকে তিনি অ্যাবলিশ করেন, মানে সেই জাজিয়া করকে বাতিল করে দেয়। এবার জাজিয়া কর কি, জাজিয়া কর কি, জাজিয়া কর কি, এবার জাজিয়া কর, এখন এটা শুধু মনে রাখো জাজিয়া একটা কর। এই চ্যাপ্টার শেষের দিকে আমি ডিটেল বলবো ইজারা, এখন কিছু জায়গায় পড়তে গিয়ে পাবে ইজারা, তারপরে জাজিয়া, স্বদেশমুখী চোদ, এগুলো আমি শেষে ডিটেল বলবো যে এগুলো কি, এই ধরনের এটা কী রকম কর, কী করে না কীভাবে ব্যবহার হতো না করতে, কত কী দিতে হতো এটা। তো এটা শুধু মনে রাখো জাজিয়া হচ্ছে এক প্রকার কর যেটা মুসলিম শাসকরা হিন্দুদের বিরুদ্ধে এই বিপক্ষে এই এই করটা দিয়েছিল, যেটা দিতে হতো, এই ট্যাক্স দিতে হতো হিন্দুদেরকে, মানে হিন্দুদেরকে নিজেদের প্রোটেকশনের জন্য, মানে হিন্দুরা যে প্রোটেক্ট থাকবে, মানে তাদেরকে যে সিকিউরিটি দেবে, সেই সিকিউরিটি মানি হিসাবে ট্যাক্স দিতে হতো মুঘল সম্রাটকে। তো সেই জিনিসটা জাহানদার শাহ বাতিল করে দেয়। তাছাড়া কী হয়, আরেকটা জিনিস হয়, রাজপুত আর মারাঠাদের মধ্যে একটা ফ্রেন্ডলি রিলেশন দেখা যায়। রাজপুত আর মারাঠাদের মধ্যে একটা ফ্রেন্ডলি রিলেশন স্থাপন করে, সেটা হচ্ছে জাহানদার শাহ। তো এইটা হচ্ছে জাহানদার শাহ সম্পর্কে আমরা মোটামুটি পড়লাম। এবার জাহানদার শাহ সম্পর্কে আর কিছু যে ইম্পর্টেন্ট হয়েছে, যে জাট চূড়ামন যেটা বললাম, জাট চূড়ামন আর এটা হচ্ছে ছত্রসাল। তো এদের সঙ্গে মোটামুটি একটা ভালো ব্যবহার রাখলেও কিন্তু এদের প্রতি একটা স্ট্রিক্ট পলিসি মানে সে রেখেছিল, মানে শিখদের প্রতি একটা মানে কঠোর ভাব সেটা রেখেছিল। আর এই জুলফিকার, এই যে যিনি বললাম জুলফিকার খান, এ করতো কি, এ জায়গির অফিস এই সমস্ত জিনিস, এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো কোথায় কীভাবে বন্টন হবে না হবে, এই সমস্ত জিনিসে সে বেশি মানে হস্তক্ষেপ করতো। তখন তারপর আস্তে আস্তে কী করে, এর মদতে ইন্ট্রোডিউস করে কে, ইজারা সিস্টেম। ইজারা কি আমি বলবো শেষে বলবো, এটা শেষে আমি বলবো। আপাতত মনে রাখো ইজারা হচ্ছে এক ধরনের কর, তো এক ধরনের কর ব্যবস্থা। তো সেই ইজারাটা কি আমি এটা শেষে বলবো খুব ডিটেলডে। এটা হচ্ছে ইজারাটা হচ্ছে জাহানদার শাহর সঙ্গে রিলেটেড। তো তারপরে জাহানদার শাহ, এবার এইখানে দেখো একটা পয়েন্ট পড়বে, এই পয়েন্টটা কি, যে জাহানদার শাহ ওয়াজ ডিফিটেড বাই ফারুক শাহ অ্যাট আগ্রা, মানে আগ্রাতে জাহানদার শাহ ফারুক শাহের দ্বারা পরাজিত হয়। আর জুলফিকার খান ওয়াজ এক্সিকিউটেড লেটার, মানে জুলফিকার খানকে হত্যা করে দেওয়া হয়। এবার আসবে আসল মজা, হচ্ছে ফারুক সিয়ার খুব ইম্পর্টেন্ট। যত মুঘল সম্রাট আছে তাদের মধ্যে ফারুক সিয়ার খুব ইম্পর্টেন্ট। কীরকম ফারুক সিয়ার ইম্পর্টেন্ট দেখা যাক। ইনি হচ্ছেন ফারুক সিয়ারকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা কি জানি, যে ফারুক সিয়ার ফরমান খুব গুরুত্বপূর্ণ, আসবো কিন্তু একটা ফ্লো মেনটেন করে। তো ফারুক সিয়ার হচ্ছে যে এমন একজন মুঘল সম্রাট যাকে প্রমোট করেছিল কে, আর একজন নোবেল, তারা কারা, সৈয়দ ব্রাদার্স খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে সৈয়দ ব্রাদার্স কারা, প্রিলিমসের কোশ্চেনে আসে হু আর দ্য সৈয়দ ব্রাদার্স। তো সৈয়দ ব্রাদার্স হচ্ছে একজন হচ্ছে আবদুল্লাহ খান সৈয়দ ব্রাদার্স, আর একজন হচ্ছে হুসেন আলী খান। তো হুসেন আলী খান আর আবদুল্লাহ খানকে একসঙ্গে বলা হয় সৈয়দ ব্রাদার্স। তো এই সৈয়দ ব্রাদার্সকে বলা হতো কিং মেকার কেননা ওরা ঠিক করতো যে কে বসবে পরবর্তী মুঘল সিংহাসনে। তো একজন কিং মেকার ছিল জুলফিকার খান, তাকে মেরে দিয়েছে। তারপর সৈয়দ ব্রাদার্স কী করে, ফারুক সিয়ারকে প্রমোট করে এবং তারপরে তাকে মুঘল সম্রাট বানিয়ে দেয়, আর সমস্ত জিনিস তারা কন্ট্রোল করে পিছন থেকে। নামকা বাস্তা মুঘল সম্রাট হিসেবে ফারুক সিয়ার বসে থাকে। এবার এই সময়তে কী হয়, এই ফারুক সিয়ার সময়ে বান্দা বাহাদুর, ওই যে বললাম গুরু গোবিন্দ সিংয়ের শিষ্য বান্দা বাহাদুর, তো বান্দা বাহাদুরকে ক্যাপচার করে, মানে ধরা হয়, দিয়ে তারপর তাকে হত্যা করা হয়। এইটা এবার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, পরীক্ষায় বহুতবার এসেছে, খুব ইম্পর্টেন্ট। 1717 সালে ফারুক সিয়ারের ফরমান দেওয়া হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এবার এটার পিছনে আছে একটা গল্প, সেটা আমি বলি।
আগে আমি বলে দিই এটা কী, দিই তারপরে আমি পিছনে গল্পটা বলছি, তাহলে পরে মনে রাখতে খুব সুবিধা হবে। ফারুকসিয়ারের এখানে আছে 1757 খ্রিস্টাব্দে ফারুকসিয়ার ফরমান জারি করে দি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সেই ফরমান দেয়। কী হয় তাতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো রকম ট্যাক্স না দিয়ে বেঙ্গল এরিয়াতে তারা তাদের ব্যবসা চালাতে পারে, এরকম একটা ফরমান দেয়। এবার ছোট্ট করে একটা কথা বলছি, সেটা হচ্ছে ফারুকসিয়ার কেন মানে বিনা পয়সাতে কোনো ট্যাক্স ছাড়াই ব্রিটিশদেরকে বাংলাতে ব্যবসা করার অনুমতি কেন দিল। এবার এটার পিছনে আছে একটা গল্প, সেই গল্পটা আমি বলি। ফারুকসিয়ার, এই যে ফারুকসিয়ার দেখছেন, ফারুকসিয়ারের পায়ে একটা খুব মারাত্মক রকমের ক্ষত ছিল, সেখান থেকে ঘা হয়ে যায়, গ্যাংগ্রিন হয়ে যায়, সেটা ভালো হচ্ছিল না কিছুতে। এইটা তখন ব্রিটিশরা সবে ভারতে আসা শুরু করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য করবে এরকম শুরু করে দিয়েছে। তো ব্রিটিশদের কাছে যখন খবর যায় যে ফারুকসিয়ার এরকমভাবে অসুস্থ, ওনার পায়ে এরকম একটা মারাত্মক ঘা আছে যেটা ঠিক হচ্ছে না, তখন কি হয়, তখন ব্রিটিশরা ফারুকসিয়ারের দরবারে একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে পাঠায়। তখন আমাদের ভারতে অ্যালোপ্যাথি বলে কিছু ছিল না, কবিরাজি এইসব দিয়ে চিকিৎসা হতো। তো একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দিয়ে পাঠায়, সেই অ্যালোপ্যাথি ডাক্তার ফারুকসিয়ারের পায়ে ট্রিটমেন্ট করে তার পাটাকে ঠিক করে দেয় আস্তে আস্তে। সেইটাতে খুশি হয়ে ফারুকসিয়ার এই ফরমানটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিল। আর ব্রিটিশ এই সুযোগের অপেক্ষাতেই ছিল যে কী করে ফারুকসিয়ারের কাছ থেকে একটা ফরমান বা কিছু একটা নিয়ে নিতে পারে, যাতে ওরা ভালোভাবে কাজ করতে পারে। এইবার তার পরের পয়েন্টটাতে আসি, সেখানে হচ্ছে যে হি গিভ দ্য টাইটেল নিজামুল মুলক টু দ্য চিংকুলিস খান মনসব তো অফ 7000। এবার এই যে নামটি বললাম, এই নামটি খুব ইম্পর্টেন্ট। যেই নিজামুল হক, সেই চিংকুলিস খান, সেই আসিফ জাং। আসিফ জাং নামটা আমরা একটু পরে পড়ব, কিন্তু যে নিজামুল হক সেই চিংকুলিস খান। পরীক্ষাতে আগের বছরের বা কোনো বছরের WBCS পরীক্ষা পুরনো কোশ্চেনগুলো খুলবে, সেখানে দেখবে যে প্রশ্ন এসছে যে এদের মধ্যে কে নিজামুল হক নামে, চিংকুলিস খান নামে পরিচিত। অপশনে নিজামুল হক থাকবে। তো যে নিজামুল হক সেই চিংকুলিস খান। তো কী করে ফারুকসিয়ার তার খুব কাছের একজন নিজামুল হক বা চিংকুলিস খানকে, তাকে 7000 মনসবদার দেয়। মনসবদার মানে অনেক গ্রাম এলাকা অনেক কিছু তাকে দেয়, যে তাকে তার খুব কাছের বলে। এবার এই নিজামুল হক পরবর্তীকালে ফারুকসিয়ারকে খুব সাহায্য করবে। কীরকমভাবে সাহায্য করবে, যে ফারুকসিয়ার যখন বুঝতে পারে যে এই সৈয়দ ব্রাদার্স পিছন থেকে সব কিছু কন্ট্রোল করছে আর আমি নামে মাত্র সিংহাসনে বসে আছি, তখন ফারুকসিয়ার এই নিজামুল মুলক বা চিংকুলিস খানকে বলবে যে সৈয়দ ব্রাদার্সকে মেরে দিতে। তো এই সৈয়দ ব্রাদার্সকে পরবর্তীকালে চিংকুলিস খান হত্যা করবে, এবং হত্যা করার পর তাকে নবাবের পদ দেওয়া হবে হায়দ্রাবাদে। তখন হায়দ্রাবাদের নবাব হয়ে যখন বসবে, তখন তার নাম হবে আসিফ জাং বলে নামটা হবে। তো এই তিনজন একই ব্যক্তি, এটা মাথায় রাখবে। তো এইখানে পরিষ্কার করে দেওয়াই আছে যে সেম লাইক জুলফিকার খান, যেমন জুলফিকার খানকে মারা হয়েছিল, রিয়েল পাওয়ার রিমেন ইন দ্য হ্যান্ডস অফ সৈয়দ ব্রাদার্স। সৈয়দ ব্রাদার্সের হাতেই ক্ষমতা ছিল। হেন্স পাওয়ার স্ট্রাগল স্টার্টেড বিটুইন এম্পারার অ্যান্ড দ্য সৈয়দ ব্রাদার্স, মানে শাসক এবং সৈয়দ ব্রাদার্সের মধ্যে যে পাওয়ার স্ট্রাগল চলছিল, উইচ রেজাল্টেড ইন্টু দ্য ডিপোজ অ্যান্ড কিলিং অফ ফারুকসিয়ার, মানে যেটা মানে টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনের জন্যই যেখান থেকে কী করে যে একটা ঝামেলা চলতে থাকে, আর এই ঝামেলা চলার জন্যই ওই রকম একটা পদক্ষেপ নেয়। এরপর আসি আমরা 4 নম্বর মুঘল সম্রাট, খুব গুরুত্বপূর্ণ, মোহাম্মদ শাহ রঙ্গিলা। খুব গুরুত্বপূর্ণ, একে রঙ্গিলা বলা হয়। মানে এর নাম হচ্ছে মোহাম্মদ শাহ, কিন্তু একে বলা হয় রঙ্গিলা। তো কাকে রঙ্গিলা বলা হয়? মোহাম্মদ শাহকে। তো ফারুকসিয়ারের পর কী হয়? ফারুকসিয়ারের পর সৈয়দ ব্রাদার্স মানে তখন ফারুকসিয়ার পরে সৈয়দ ব্রাদার্সরা কী করে চেষ্টা করে যে পরে দুজন মুঘল সম্রাটকে সিংহাসনে বসাতে, একজন শাহজাহান টু আর একজন হচ্ছে রাফিউদ দারাজাত আর রফিউদ দৌপাদ। কিন্তু এরা দুজনই খুব অযোগ্য ছিল, বেশি দিন সিংহাসনে থাকতে পারেনি, 2-3 মাস এরকম ছিল, তারপরে তারা খুব মারা যায় এরকমভাবে। তারপরে যে ব্যক্তি আসে সেটা হচ্ছে রোশন আক্তার। এই রোশন আক্তার হচ্ছে জাহানদার খানের ছেলে। এই রোশন আক্তারকে সিংহাসনে বসায়, আর যে নাম নিয়েছে মোহাম্মদ শাহ নাম নিয়ে 1719 খ্রিস্টাব্দে রোশন আক্তার জাহানদার শাহের ছেলে, সে মুঘল সিংহাসনে বসে।
কিন্তু যখনই মুঘল সিংহাসনে বসে এবং মুঘল সিংহাসনে বসে সে কী করে, সে জাজিয়া করটা বাতিল করে দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। জাজিয়া করটাকে বাতিল করে দেয়, জাজিয়া কর বাতিল করে দেয়। তারপর পিলগ্রিমেজ ট্যাক্স, মানে মনে করুন যে কোনো কেউ তীর্থযাত্রীদের জন্য যে কর দিতে হতো সেই কর বাতিল করে দেয়। তারপরে রাজপুতদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আনার চেষ্টা করে, মারাঠাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আনার চেষ্টা করে, এরকম কিছু চেষ্টা করে। এবার এই মহম্মদ শাহ যখন দেখে, এই মহম্মদ শাহ যখন দেখে যে সৈয়দ ব্রাদার্স, যেটা আমি তখন বলছিলাম, সৈয়দ ব্রাদার্স হচ্ছে খুব গণ্ডগোলের ব্যক্তি, তখন মহম্মদ শাহ কী করে, ওই চিংকুলিস খানকে, এই নিজামুল মুল্ক বা চিংকুলিস খানকে বলে যে সৈয়দ ব্রাদার্সকে মেরে দিতে। তখন এই হুসেন আলীকে মেরে দেয় আর একে যুদ্ধে পরাজিত, আর হুসেন আলীকে মেরে দেয় আর আবদুল্লাহ খানকে যুদ্ধে পরাজিত করে বন্দি করে নেয়। তখনই এই নিজামুল মুল্ককেও মানে ওয়াজির হিসেবে অ্যাপয়েন্ট করে। আর ওই 1724 খ্রিস্টাব্দে নিজামুল মুল্ক কী করে, তার নাম একটা আলাদা রাজ্য স্থাপন করে, যেটার নাম হচ্ছে হায়দ্রাবাদ। সেখানে নিজামুল মুল্ক একদম হায়দ্রাবাদের শাসক হিসেবে যায় এবং সেখানে গিয়ে সে তার রাজত্ব কায়েম করতে থাকে। এবার ঠিক এরকম সময় কী হয়, একটা যুদ্ধ হয়, সেটা হচ্ছে ব্যাটেল অফ সাকারখেদা। ব্যাটেল অফ সাকারখেদা কার কার সঙ্গে হয়, নিজামুল মুল্কের সঙ্গে হয় মুবারিজ খান। নিজামুল মুল্কের সঙ্গে মুবারিজ খানের সাকারখেদা যুদ্ধটা হয়। তো সাকারখেদা যুদ্ধ এই দুজনের মধ্যে হয়। তো মুবারিজ খান কেউ নয়, সেটা হচ্ছে গভর্নর ছিল, সে হচ্ছে নিজামুল মুল্ক যখন হায়দ্রাবাদের দায়িত্ব দেওয়া হয় তখন ওখানে গভর্নর করে পাঠানো হয় মুঘল সম্রাটের তরফ থেকে, এই হচ্ছে মুবারিজ খানকে। তখন এর সঙ্গে ঝামেলা লাগে নিজামুল মুল্কে ক্ষমতা নিয়ে। তো তখন নিজামুল মুল্ক ওকে পরাজিত করার পর হায়দ্রাবাদ এবং ডেক্কান এরিয়া দুটো জায়গারই দখল নিয়ে নেয় এবং তখন তার নাম হয় আসিফ জাহ। খুব ইম্পর্টেন্ট জিনিস যে নিজামুল মুল্ক, আসিফ জাহ আর চিংকুলিস খাঁ একই ব্যক্তি, এটা মাথায় রাখবে। তারপর ঠিক এই সময়তে মুঘল সাম্রাজ্য যখনই দেখছে যে একটু মুঘল সাম্রাজ্য ধস ভালোই নামতে লেগেছে, তখন হায়দ্রাবাদ মাথা চাড়া দিয়ে উঠলো আলাদা রাজ্য হয়ে, বেঙ্গল মাথা চাড়া দিয়ে উঠলো, মানে মানি না মুঘলের দাপট মানি না, অবধ। মানে কি, যখন ভারত মনে করে এরকম একটা ভারত দেশ ছিল, আর এইখানে মনে করো ব্রিটিশরা ছিল, তখন এখানে ঔরঙ্গজেব ছিল, মুঘলরা ছিল, তখন গোটা ভারত এদের দখলে ছিল, সবাই ট্যাক্স দিত। কিন্তু যেই মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা গেল, তখনই কী হলো, তখনই যেই মেন পাওয়ার চলে গেল, তখনই কী হলো, বেঙ্গলের নবাবরা মাথা চাড়া দিয়ে উঠলো, বললো আমরা মানি না গো, অবধের মাথা চাড়া দিয়ে উঠলো, আমরা মানি না গো, হায়দ্রাবাদ মাথা চাড়া দিয়ে উঠছে, আমরা মানি না, মাইসোর মাথা চাড়া দিয়ে উঠছে, আমরা মানি না গো, এই সমস্ত জিনিসগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। তো এই যে বললাম আমি এখনই, এরা মাথা চাড়া দিয়ে উঠতে থাকে, মাইসোর, কেরালা, রাজপুত, এরা মারাঠা, শিখ, জাট, এরা কেউ মানতে রাজি হয় না, সবাই মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। তো এইগুলো এখানে হয়। তারপরে কী হয়, এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে মোহাম্মদ শাহর সময়ে 1739 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ কার্নাল হয়, যেখানে নাদির শাহ ভারত আক্রমণ করে। 1739 খ্রিস্টাব্দে। এবার এইটা কী হয়, যখন মানে মোহাম্মদ শাহকে কেন বলা হয় রঙ্গিলা, মানে মোহাম্মদ শাহ সবসময় সুরা, মদ, গান, নাচ এইসব নিয়ে পড়ে থাকতো। যখন জানানো হয়েছে যে নবাব বাদশাহ বাইরে থেকে আক্রমণ করছে, তখন বলছে কত দূরে, বলছে এখন ওরা আফগানিস্তান ওইখানে আছে, বলছি ঠিক আছে আসুক। আবার জিজ্ঞেস করছে, বলছি বলছি কত দূরে, বলছে এই চলে এসেছে, পানিপথের কাছে চলে এসেছে, বলছি যখন আসবে খুব কাছে তখন জানাবে, মানে এত কুড়ে ছিল আর ছিল। তো এই মোহাম্মদ শাহের সঙ্গে যে যুদ্ধ হয় সেটা হচ্ছে ব্যাটেল অফ কার্নাল। নাদির শাহর সঙ্গে মুঘল আর্মি লেখা আছে এই জন্যই, কারণ নাদির শাহ মোহাম্মদ শাহ যুদ্ধে যায়ই নাই, আর্মির সঙ্গে যুদ্ধ হয়েছিল, কিন্তু মোহাম্মদ শাহ নিজে যায়ই নাই। তো এখানে যুদ্ধে পরাজিত হয়। তারপর সেটা হচ্ছে তাক্তি তাউস, মানে যেটা হচ্ছে পিকক থ্রোন, মানে ময়ূর সিংহাসন। সেই ময়ূর সিংহাসনটা কী করে ওরা, নাদির শাহ ময়ূর সিংহাসন আর কোহিনূর হীরা এই দুটো লুট করে নিয়ে চলে যায়। পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে আমি কোহিনূর হীরার সমগ্র ইতিহাসটা বলবো, কারণ এখানে কোহিনূর হীরা থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে। তো কোহিনূর হীরার জন্ম কোথায় হয় আর কোন কোন রাজার হাত দিয়ে একদম ঘুরে ঘুরে একদম শেষে ব্রিটিশ মিউজিয়ামে পৌঁছালো, সেটা নিয়ে আমি পরবর্তীকালে কোনো একটা ছোটো ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে হয়। তো এখানে কী হয়, তো কোহিনূর হীরা আর হচ্ছে ময়ূর সিংহাসন নিয়ে লুট করে নিয়ে চলে যায়। তো তারপরে কী হয়, আর একটা ছোটো যুদ্ধ হয়, ব্যাটেল অফ
ব্যাটল অফ মানপুর, যেখানে হচ্ছে আহমদ শাহ আবেদ আলীর সঙ্গে আফগানিস্তানের এখানে একটা ঝামেলা, এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। এবং আলমগীর টু খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, জাস্ট নামে। তারপরে শাহজাহান 3 এগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। শাহ আলম 2, একটা দুটো জিনিস আমরা শাহ আলম 2 সঙ্গে জেনে রাখবো। তাছাড়া শাহ আলম 2 খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। শাহ আলম 2তে আমরা কী জেনে রাখবো, যে শাহ আলম 2 সময়ে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ যখন ঘটে 1761 খ্রিস্টাব্দে, খুব গুরুত্বপূর্ণ। কার সঙ্গে হয়? আহমেদ শাহ আবিদ আলীর সঙ্গে মারাঠাদের হয়। আর সেই সময়তে মুঘল সম্রাট ছিল শাহ আলম 2, এটা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া নাজিব খান রোহিলা ডিক্লার্ড হিমসেলফ দ্য ডিক্টেটর নিউ দিল্লি অ্যান্ড রাইট, গুরুত্বপূর্ণ নয়। বাকি এইখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, হ্যাঁ, 1764 সালে যখন বক্সারের যুদ্ধ হয়, আমি আরও পরে যখন পড়াবো, যখন আমি সিরাজদৌল্লাকে পড়াবো তখন আমি ডিটেল বলবো, বেঙ্গল পড়বো তখন বক্সারের যুদ্ধ আমি ডিটেল বলবো। তো বক্সারের যুদ্ধ হয় তখন মুঘল সম্রাট কে ছিল? আহমদ শাহ আবেদ আলী, শাহ আলম 2 এ ছিল মুঘল সম্রাট। তো এইভাবে এই 2-3টে জিনিস এখানে ইম্পর্টেন্ট, তাছাড়া খুব একটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, শাহ আলম 2কে কী বলা হয়? শাহ আলম 2কে বলা হয় ব্লাইন্ড মুঘল বলা হয়, অন্ধ মুঘল বাদশা বলে কাকে? শাহ আলম 2কে বলা হয় অন্ধ মুঘল বাদশা। এবার এর একটা ডাক নাম ছিল, সেটা হচ্ছে আফতাব। আফতাব ডাক নাম দিয়ে অনেক কবিতা লিখেছে এরকম। এবার আছে আকবর 2 কিন্তু ইম্পর্টেন্ট শুধুমাত্র একটা পয়েন্টের জন্য, সেটা কি? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি যে দিয়েছিল সেটা হচ্ছে আকবর 2 দিয়েছিল। কেননা রাজা রামমোহন রায় ব্রিটিশের কাছে লন্ডন গেছিল, ব্রিটেন গেছিল, সেখানে গিয়ে আকবর 2 এর জন্য পেনশনের সুপারিশ করে। তারপরে পেনশন পেতে শুরু করে, এটা ইংল্যান্ড গিয়েছিল ফর পেনশন। সেই জন্য কী করে, রাজা রামমোহন রায়কে তিনি রাজা উপাধিটা দেন। তো এইটাই ইম্পর্টেন্ট, আর কিছু নাই। এবার বাহাদুর শাহ 2 খুব গুরুত্বপূর্ণ। বাহাদুর শাহ 2, তো বাহাদুর শাহ 2 কিসের জন্য গুরুত্বপূর্ণ? হি ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পারার, শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ 2, বা আরেক নাম বাহাদুর শাহ জাফর। আর এ কি 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেখানে এ পার্টিসিপেট করেছিল, লিড করেছিল। আর একে ওই সময়ে সাপ্রেস করেছিল উইলিয়াম হাডসন। যখন আমি সিপাহী বিদ্রোহ পড়বো তখন এটা ডিটেল পড়বো, উইলিয়াম হাডসনের সঙ্গে কীভাবে বাহাদুর শাহ দ্বন্দ্ব হয় সেগুলো আমি পড়বো ডিটেল। তো এগুলো গেল মোটামুটি যে মুঘল সম্রাটগুলো আছে সেগুলো সম্পর্কে আমি বলে দিলাম। এবার আসি কজ অফ ডিক্লাইন, মানে মুঘল সাম্রাজ্যের ধ্বংস কেন হলো। তো মুঘল সাম্রাজ্য ধ্বংস হওয়ার পেছনে প্রথম কারণ হচ্ছে পলিসি অফ ঔরঙ্গজেবের নীতিগুলা কি? প্রথম হচ্ছে এক্সপ্যানশন পলিসি। কেন? মুঘল সম্রাটকে ঔরঙ্গজেব এত বিস্তৃত করে ফেলেছে যে আর কন্ট্রোল করতে পারছে না। মানে মনে করো কোনো একটা সেন্টার পয়েন্টে কেউ বসে থাকবে, আর এরিয়া যদি অনেক থাকে তাহলে পরে কন্ট্রোল করা খুব মুশকিল। সেই কন্ট্রোলটা হাতের বাইরে চলে গিয়েছিলো, কেননা এক্সপেনশন পলিসি, মানে অনেক বেশি বড় হয়ে গেছিলো সেই জন্য। রিলিজিয়াস পলিসি, মানে ঔরঙ্গজেবের রিলিজিয়াস পলিসি খুবই খারাপ ছিল, ইনটলারেন্ট ছিল, মানে অন্য বিধর্মীদেরকে সে সহ্য করতে পারতো না, বা বিধর্মীদেরকে সে টলারেট করতে পারতো না গো। তাদের হিন্দুদের প্রতি একটা আলাদা ছিল। হি ইম্পোজ জাজিয়া, মানে জাজিয়া হচ্ছে খুবই জঘন্যতম একটা কর যেটা হিন্দুদের ওপরে প্রয়োগ করা হয়। ডেস্ট্রয় হিন্দু টেম্পল, অনেক হিন্দু মন্দির এসব ধ্বংস করে, তাই হিন্দু সেন্টিমেন্ট। তারপরে মুঘলদের যে ইয়েতে ছিল, মারাঠা ছিল সঙ্গে একটা বন্ধু সম্পর্ক ছিল, সেটা নষ্ট করে দেয়। রাজপুতদের সঙ্গে যে বন্ধু সম্পর্ক সেটা নষ্ট করে দেয়। ডেক্কান পলিসি, দাক্ষিণাত্য যে পলিসি সেটাকে বলা হয় মুঘল সাম্রাজ্য, ঔরঙ্গজেবের আলসার বলা হয় এটাকে। ঔরঙ্গজেবের আলসার কাকে বলে? এই দক্ষিণাত্য পলিসি। কেননা এই যে বললাম যে মনে করো এই পর্যন্ত আকবর বাড়িয়েছিল, বাকি যে এরিয়াটা এই দাক্ষিণাত্যটাকে জয় করতে গিয়ে এত যুদ্ধ করে, এত সৈন্য সামন্ত খরচা, এত লড়াই, এত অস্ত্রশস্ত্র, সমস্ত কিছুতে প্রচুর খরচাও হয়, অনেক ক্ষতিও হয়। তো এই দাক্ষিণাত্য মানে মারাঠার এই এরিয়া দখল করতে গিয়ে যে পরিমাণ, মানে তাকে যে পরিমাণ এফোর্ট দিতে হয়েছে, যে পরিমাণ রিসোর্স লাগাতে হয়েছে সেখানে, নষ্ট হয়েছে, সেটা মুঘল সাম্রাজ্যের পতনের একটা অন্যতম প্রধান কারণ। এরপর আসি এই যে সেই জন্য এটাকে বলে ডেক্কান আলসার। এটা খুব ইম্পর্টেন্ট যে ডেক্কান আলসার কাকে বলে। এই ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য পলিসিকে ডেক্কান আলসার বলে। তো উইথড্রল অফ রাজপুত সাপোর্ট, মানে আকবরের সঙ্গে রাজপুতদের যে একটা বৈবাহিক সম্পর্ক ছিল, যে একটা খুব সুন্দর পারিবারিক সম্পর্ক ছিল, যার জন্য রাজপুতের শক্তি আকবরের সঙ্গে যোগ হয়ে গিয়ে একটা বড় শক্তি হয়ে গেছিলো,
সেই রাজপুতদের সঙ্গে কী করে না একটা ঝগড়া বাঁধিয়ে তাদের সঙ্গে একটা যে ভালো সম্পর্ক সেটা নষ্ট করে সেই রাজপুতদের সঙ্গে খারাপ সম্পর্কের জন্য এটাও একটা কারণ যে মুঘল সাম্রাজ্যের পতন। আর ডিসইন্টিগ্রেশন অফ নোবেলিটি, যেটা আমি বললাম যে মুঘল সাম্রাজ্যে অনেকগুলো নোবেলে ভাগ হয়ে গেছিলো। সে একটাতে জুলফিকার আছে, একটাতে শহীদ ব্রাদার আছে। তো কখনো এ ডমিনেট করার চেষ্টা করছে, কখনো ও ডমিনেট, পাওয়ার ডমিনেট করা নিয়ে ব্যস্ত ছিল, মারামারি করাতে ব্যস্ত ছিল। এটাও হচ্ছে ডিসইন্টিগ্রেশন মানে ধ্বংসের কারণ। তারপর হচ্ছে কোর্ট ফ্র্যাকশন, ওই একই জিনিস যে নিজেদের পাওয়ারের নেওয়ার নিয়ে, পাওয়ার নিয়ে যে মারামারি, কোর্ট পলিটিক্স করার জন্য, কোর পলিটিক্স মানে নিজেদের যে হিন্দুস্তানি পার্টি বলতে যে পার্টিতে মনে করো এক ধরনের নোবেল আছে তারা ওই পার্টিকে রিকমেন্ড করে, তুরানি পার্টি আছে তারা এক ধরনের নোবেলকে রিকমেন্ড করে। তো বিভিন্ন ধরনের নোবেলে ভাগ হয়ে গেছে। তো যে পার্টি যাকে রিকমেন্ড করছে তারা মুঘল সম্রাট করার চেষ্টা করছে। এই নিয়ে দ্বন্দ্বতে এটাও একটা মুঘলের পতনের কারণ। রাইজ অফ মারাঠারা মাথা চাড়া দিয়ে ওঠে ভালোভাবেই। মারাঠাদের সঙ্গে মুঘলের ভালো রকমের দ্বন্দ্ব লেগে যায়। তো মারাঠাদের মানে মুঘলের সবথেকে বড় মাথার ব্যথা যারা হয়ে দাঁড়ায় তারা হচ্ছে মারাঠারা। মিলিটারি উইকনেস কেন হয়ে যায়? যখন নাদির শাহ ভারত আক্রমণ করে তখনই বোঝা যায় যে মুঘল সাম্রাজ্য কতটা উইক, মুঘল মিলিটারি কতটা উইক সেটা পরিষ্কারভাবে বোঝা যায় যখন 1739 সালটা খুব গুরুত্বপূর্ণ। ইকোনমিক ব্যাঙ্করাপসি মানে আর্থিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। একটা ফর্মুলা আছে ইকোনমি ইজ ইকুয়াল টু এম্পায়ার। মানে যদি কোনো ইকোনমি ধ্বংস হয়ে যায় তাহলে সেই এম্পায়ার ধ্বংস হয়ে যাবে, সে সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। তো ব্যাঙ্করাপ্টি হয়ে গেছিলো মানে যে ঔরঙ্গজেবের এমন হাল হয়ে গেছিলো যে পরবর্তী মুঘল সাম্রাজ্য যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল, খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। উইক সাকসেসর মানে সেরকম কোনো ভালো তেজি নেতা ছিল না। মানে সেই বাবরের মধ্যে হোক বা ঔরঙ্গজেবের মধ্যে হোক বা আকবরের মতোই হোক, ঔরঙ্গজেবের পরে সেরকম কোনো ক্যারিসমেটিক, সেরকম কোনো অ্যাবিলিটি সম্পন্ন, সেরকম মাইটি কোনো মুঘল লিডার ছিল না গো, এটাও একটা কারণ। আর 8 নম্বর একটা বড় কারণ কন্টিনিউয়াস ওয়ার অফ সাকসেসের, মানে ভাইরা মুয়াজ্জম আজম কমবক্স এরা কী করছিল, মুয়াজ্জম আজম কমবক্স এরা নিজেদের মধ্যে ঔরঙ্গজেব মারা যাওয়ার পর নিজেদের মধ্যে সিংহাসন নিয়ে লড়াই করে একে অপরকে মারাতে ব্যস্ত ছিল। তো এইগুলো হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। এবার আমি বললাম যে যেগুলো আমি শেষে বলবো, একটা হচ্ছে জাজিয়া ট্যাক্স কী সেটা আমি ডিটেল বলি। জাজিয়া ট্যাক্স লেভিড বাই দ্য মুসলিম রুলার অন হিন্দু রিটার্ন ফর দ্য প্রোটেকশন। মানে যে সমস্ত হিন্দুরা তারা মনে করুন কোনো তীর্থযাত্রা করতে যেত বা যেখানে যেত তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা যে টাকা নিত, যে ট্যাক্স বসাত, সেই ট্যাক্সটা হচ্ছে জাজিয়া। তো এই জাজিয়া মানে চালু প্রথম কে করে? কুতুবুদ্দিন আইবক প্রথম এই জাজিয়া চালু করে, ফার্স্ট ইন দ্য কুতুবুদ্দিন আইবক। কিন্তু পরবর্তীকালে আকবর এটাকে অ্যাবলিশ করে দেয়, কিন্তু সেই জাজিয়াকে এরা আবার চালু করে এখানে। তো জায়গিদার কী বলেছিলাম? আমি বলেছিলাম জায়গিদার আর জমিদার, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এইটা মনে করো জায়গিদার, এটা জমিদার। জমিদার হচ্ছে মনে করো কোনো এলাকাতে অনেক জমি দায়িত্ব একজনকে দেওয়া হলো, সে হলো জমিদার। সেই জমিদার এদের কাছ থেকে ট্যাক্স কালেকশন করবে, চাষাবাদ যাই করে সেখান থেকে ট্যাক্স কালেকশন করবে। ট্যাক্স কালেকশন করার পর যে টাকা পাবে সেই টাকার অনেকটা অংশ, মনে করো ট্যাক্স কালেকশন করলো, সেই ট্যাক্স কালেকশন 3 লাখ হলো, সেই 3 লাখের 2 লাখ দেবে হচ্ছে মুঘল সম্রাটকে, আর বাকি যে ট্যাক্সের 2 লাখ কালেকশন সে জমিদারের কাছে রেখে দেবে। তো এই যারা ট্যাক্স তাদেরকে জমিদার বলে। আর জাগিরদার কাদেরকে বলে? যারা অফিসার ছিল, যারা জুডিশিয়াল জিনিসটা দেখতো, যারা পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতো, বিচার ব্যবস্থা বা বিভিন্ন রকমের পলিসি ডিউটি, যারা অফিসার ছিল তারা ভালোভাবে যাতে থাকতে পারে করার লিগে তাদেরকে যে জায়গা, ঘর বাড়ি, বাংলো দেওয়া হতো সেটা হচ্ছে জাগিরদার। তো যেমন মনে করো কোনো একজন আইএস অফিসার আছে, আইএস হয়ে যাওয়ার পর তাকে বাংলো গাড়ি দেওয়া হয়, তো এটা ধরে নাও জাগিরদার হয়ে গেলো এটা। তো জাগিরদার আর জমিদার কি সেটা বোঝা গেল। বাকি এইখানটা একবার পড়ে নিই। দে আর হোল্ড ল্যান্ড এগ্রিমেন্ট উইথ রেসপেক্ট অফ জুডিশিয়াল অ্যান্ড পলিসিস। তো যেটা বললাম জুডিশিয়াল আর পলিসি ডিউটির জন্য তাদেরকে মানে বংশগতভাবে যে এ পেয়ে এসছে সেও পেয়ে আসবে পরপর। আর জমিদার হচ্ছে ট্র্যাডিশনাল ল্যান্ড ওনার যারা রেভিনিউ কালেক্ট করতো। একটা জিনিস হচ্ছে ইজারা সিস্টেম, ইজারা ফার্মিং। তো ইজারাটা বাংলাতে ইন্ট্রোডিউস করায়। তো ইজারাটা কী হয়? মনে করো কোনো একটা ল্যান্ড যেটা চাষ করার মতো অবস্থায় ছিল, কিন্তু সেটাতে কোনো প্রাকৃতিক কারণে ডিউ টু কোনো ন্যাচারাল ক্যালামিটি সেখানে চাষ আবাদ করা যাচ্ছে না, তার জন্য সে ট্যাক্স দিতে পারছে না। তখন তার ল্যান্ডটাকে নিয়ে কী করতো? ল্যান্ডটাকে নিয়ে কোনো থার্ড পার্টিকে দিয়ে দিত।
সেই থার্ড পার্টিকে যে ল্যান্ড দিয়ে দিত, সে থার্ড পার্টি কিছু না কিছু করতো, দিয়ে তাকে সেখান থেকে ট্যাক্স দিত। তার অ্যামাউন্টটা কত ছিল? 9/10, মানে 10/9 তাকে দিতে হতো রেভিনিউ ফার্মার, 10/9। তো এটাকেই বলা হয়েছে ইজারা ফার্মিং, মানে ইজারা দেওয়া। তো এইখানটা যখন পড়ে নেবে তখন রিডিং, তখন বুঝে নেবে যে আমি যেটা বললাম এটাই আছে, যে যদি কোনো রকম কোনো ন্যাচারাল ক্যালামিটি বা কিছু একটা হয়, মানে যার জন্য সে চাষ করতে পারছে না, যদি ন্যাচারাল ক্যালামিটি মানে কোনো প্রাকৃতিক কোনো কিছু হয়েছে যার জন্য সে চাষাবাদ করতে পারছে না, যার জন্য সে ট্যাক্স দিতে পারছে না, তখন তার ওটা কেড়ে নিয়ে তখন তৃতীয় পার্টিকেও সেটা দেওয়া হতো। সেই তৃতীয় পার্টি কী করতো? সে সেখান থেকে অন্য কোনো কাজে লাগিয়ে সেখান থেকে ইজারা আদায় করতো, আর সে তার অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট 9/10। আর একটা ছিল সৈয়দ ব্রাদার, যারা ছিল তারা হিন্দুস্তানি পার্টি নোবেলে বিলং করতো, হিন্দুস্তানি পার্টি নোবেলে। আর আহমদ শাহ আবিদ আলী, এরা হচ্ছে দুরানি মডেল, দুরানি, যে আহমদ শাহ দুরানি তাদের নোবেল ছিল। তো ফার্স্ট চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। পরের দিনের চ্যাপ্টারতে আমরা পড়ব অ্যারাইভাল অফ ইউরোপিয়ান ইন ইন্ডিয়া, মানে ইউরোপীয়দের ভারতের আগমন, পরের দিন পড়ব। আজকে ফার্স্ট লেকচারটা আমি কমপ্লিট করে দিলাম। তোমরা লেকচারটা আপলোড হয়ে যাওয়ার পর ভালো করে নোটস নিয়ে বসে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে নোটসে পড়বে। আশা করি কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে পরে আমি কখনো একটা ডাউট ক্লাস নিয়ে নেবো, সেই ডাউট ক্লাসে সমস্ত ডাউটগুলো দূর করে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।